স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সামগ্রিক ক্ষেত্রে ইতিবাচক বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে বহুমুখী রাজনৈতিক ধারা ও আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে সবাইকে সাথে নিয়ে দেশ পরিচালনা তার জন্য হবে বড় চ্যালেঞ্জ। 17 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে স্মরণকালের সর্বোচ্চ গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিশ্লেষকেরা বলছেন তারেক রহমানের আগমনে সকল সমালোচনা যেমন শেষ হতে যাচ্ছে, তেমনি অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হচ্ছে। উনি যদি সঠিক রাইট পারসনকে পিক করতে পারেন ওনার অ্যাডভাইজারি কমিটিতে, এইটা হবে ওনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। ঘুরে ফিরে যদি আবারও সেই তোষামতকারীকে ওনার কাছে নেন, এতে ওনার ভুলের পরিমাণ বাড়বে। নেতৃত্ব শূন্য বাংলাদেশে তারেক রহমানের ফেরাটা ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশের রাজনীতিতে। তারেক রহমানের ফেরা রাজনীতিতে স্বস্তি ফেরাবে বলে মনে করছেন অনেকে। নানা মত পার্থক্যের পরও সকল রাজনৈতিক দলের সাথে গণতান্ত্রিক সংস্কৃতি মনোভাব নিয়ে যে কাজ করতে পারাটা, এই যে একজনের প্রজ্ঞার পরিচয় দেওয়া, দূরদর্শিতার পরিচয় দেওয়া, একজনের রাষ্ট্র নায়কোচিত ভূমিকা পালন করা, এই সময় তার জন্য সুযোগটা সবচেয়ে বেশি। তিনি যদি এই সুযোগটা কাজে লাগাতে পারেন, আগামী 5-10 বছর তিনি হয়তো ইতিহাসের বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের তিনি হয়তো প্রধান ব্যক্তি হিসেবে তিনি চিহ্নিত হতে পারেন। বহুমুখী রাজনৈতিক ধারা ও আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে সবাইকে একসাথে নিয়ে দেশ পরিচালনা তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমলাতন্ত্র, সামরিক বাহিনী, মানে যারা আসলে এই রাষ্ট্রের ক্ষমতার ভিত ধরে রাখে আর কি, হ্যাঁ, আবার এইগুলোর মধ্যে নানান রকম স্বার্থ, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, তাই না? তো এই যে ভয়াবহ চিত্র, যেটা এইটাকে যদি উনি একই সুধে গাঁথতে না পারেন, তাহলে ডিফিকাল্ট। বিএনপি একটা চ্যালেঞ্জ, তার ভিতরে নেতৃত্বের মধ্যে কুন্দল, অনিয়ম। 2 নম্বর হচ্ছে জাতীয় রাজনীতিতে দেশটা দুভাগে বিভক্ত। এখন এই বিভক্ত সমাজে তিনি কোন দিকে যাবেন, কি করবেন, কোন সিদ্ধান্তটা সঠিক হবে, কোনটা বেঠিক হবে, এটার উপরে নির্ভর করতেছে তার অনেকখানি বা তার সাফল্যের অনেকখানি দিক। দেশের রাজনীতিতে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা রাজনীতি বিশ্লেষকদের। আমরা আশা করি যে তারেক জিয়া এ থেকে শিখবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মাঝে আর মাত্র একদিন, আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 300 ফিটে গণসংবর্ধনার জন্য তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। এ বিষয়ে জানাতে 300 ফিট থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, গণসংবর্ধনার জন্য প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? একেবারে শেষ পর্যায়ে রয়েছে গণসংবর্ধনার যে প্রস্তুতি, কারণ 17 বছরের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং আমরা ঠিক মঞ্চের সামনেই রয়েছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক এই মঞ্চটিতেই আসলে 25 ডিসেম্বর তারেক রহমান এয়ারপোর্ট থেকে সরাসরি এই গণসংবর্ধনার যে মঞ্চ দেখা যাচ্ছে, এই মঞ্চটিতে আসবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেটি দিবেন। এর পাশাপাশি কিন্তু যদি প্রস্তুতির কথা বলি, এখানে আসলে বেশ কিছুদিন আগে থেকেই যে নিরাপত্তার যে বিষয়টি, সেই প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও কঠোরভাবে করা হয়েছে এবং আজকে সকালে আসলে আমরা দেখতে পেরেছি যে সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই যে মঞ্চের যে প্রস্তুতির কাজ, সেই মঞ্চের প্রস্তুতির কাজটি কিন্তু দেখতে এসেছেন এবং ঠিক তারা আসলে এই মঞ্চ সহ 300 ফিট এলাকার জুড়ে যে সার্বিক প্রস্তুতি রয়েছে এবং নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না হয়, সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা করছেন তদারকি করার। আর এর পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখেছি যে বিএনপি নেতাকর্মীরাদের যে উৎসাহ, সেই উৎসাহ নিয়ে তারা কিন্তু রাত দিন উপেক্ষা করে সেই সকাল পর্যন্ত কিন্তু তারা এখানে রয়েছেন এবং সেনা সদস্যদের যে একটি টিম এখানে আসলে আমরা দেখেছি, তারা আসলে এখানে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার যে বিষয়টি সেটি যেমন দেখছেন, ঠিক তেমন 25 তারিখে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, সেই দেশে
ফেরার ক্ষেত্রে তার যে নিরাপত্তার যে জায়গাটি, সেই নিরাপত্তার জায়গাটিও কিন্তু তারা জোরদার করার চেষ্টা করছেন। এই জন্য আমরা দেখেছি তাদের টিমটি আসার পরপরই কিন্তু তারা মঞ্চের যে বিভিন্ন পাশ রয়েছে, সেই বিভিন্ন পাশ যেমন তারা আসলে দেখেছেন, ঠিক তেমন কিন্তু এখানে বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের আইডি কার্ড সহ তাদের যে পরিচিতি, সেই পরিচিতির যে জায়গাটি, সেটিও কিন্তু তারা আসলে সেটির বিষয়েও কিন্তু তারা কাজ করেছেন। এবং শুধু যে মঞ্চের আশেপাশে না, ঠিক এই সমগ্র 300 ফিট এলাকার যতটুকু রাস্তা আর কি তারেক রহমানের ফেরা সাথে যুক্ত রয়েছে, সবটুকুই কিন্তু এই সেনা সদস্যদের বিভিন্ন টিম আসলে কাজ করছেন। তার পাশাপাশি কিন্তু এই তারেক রহমানকে ফেরা নিয়ে যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে অভ্যর্থনা কমিটি রয়েছে, সেই অভ্যর্থনা কমিটির যেসব নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং সার্বিক বিষয়ে আসলে ঠিক একেবারে শেষ সময়ে, কারণ আর একদিন পরেই কিন্তু তারেক রহমানের এই যে ফেরা, সেই ফেরার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু থাকবে এবং নেতাকর্মীদের যে দীর্ঘদিনের যে অবসান, সেই অবসানটি ঘটবে। সেই জায়গাটিতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে বা কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, বা 17 বছরের অবসানের পর উনি যখন নেতাকর্মীদের মাঝে আসবেন তখন যাতে কোনো অনিরাপত্তার বিষয়টি না থাকে, এই জন্য কিন্তু দলের পক্ষ থেকে যেমন খুব তদারকি করা হচ্ছে, তেমন কিন্তু ঠিক সার্বিকভাবেই কিন্তু দলের পক্ষ থেকে যেমন তদারকি করা হচ্ছে, ঠিক তেমন কিন্তু নিরাপত্তার যে জায়গা, আইন শৃঙ্খলা বাহিনীর যে জায়গা, সেই জায়গা থেকেও জোরদার করা হচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী সহ, এবং আজকে সকালে আমরা সেনা সদস্যদের বিভিন্ন টিম দেখেছি 300 ফিটের বিভিন্ন সড়কে, এবং এই মঞ্চের সামনেও কিন্তু তারা এখনো কাজ করছেন। এই ছিল আসলে 300 ফিট থেকে সর্বশেষ তথ্য। দর্শক, 300 ফিট থেকে স্বস্তিকা সিংহ ছিলেন আমাদের সাথে। নিরাপত্তার শঙ্কায় দিল্লি, আগরতলা ও শিলিগুড়ির ভিসা কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ হাইকমিশন। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এসব হাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা পাবেন না ভারতীয়রা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশ সম্পর্কে এখন বিশ্বাস ও আস্থার ঘাটতি বিরাজ করছে, যা উভয় দেশের মানুষের জন্যই শঙ্কার। শনিবার রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় বেশ কিছু সংখ্যক ভারতীয়। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই বিক্ষোভে নিরাপত্তা শঙ্কা বোধ করেন বাংলাদেশের হাইকমিশনার এবং তার পরিবার। বিষয়টিকে খুবই স্পর্শকাতর বলে মনে করছে বাংলাদেশ। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। দিল্লির পাশাপাশি ভারতের বেশ কিছু শহরেও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে গত কয়েকদিন ধরে। নিরাপত্তা শঙ্কার কারণে সোমবার দিল্লির হাইকমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা। এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ভিসা আবেদনপত্র সংগ্রহের সেন্টারে স্থানীয়দের বিক্ষোভের কারণে সেখানকার কার্যক্রম তাৎক্ষণিকভাবেই বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ বলছেন, অবিশ্বাস ও আস্থাহীন সম্পর্ক এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজ করছে। দখলের হুমকি দেওয়া হচ্ছে, দূতাবাসের সামনে আক্রমণাত্মক সমাবেশ হচ্ছে, মানে কূটনৈতিক সম্পর্কটা খুবই তলানিতে এবং একটা বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে। এই ধরনের ঘটনাবলীর সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষ হলো যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চায়, বা শিক্ষার্থীরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা হতে চায়। মানে এগুলার প্রথম ভিকটিম হলো জনগণ আর কি, সাধারণ মানুষ। তার মতে অপতথ্য আর বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত সম্পর্কের তিক্ততা বাড়িয়েছে দুই দেশের, যাতে ক্ষতি হচ্ছে দুই দেশের জনগণের। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মন্তব্য করছেন, এইটা ভারতে অসন্তোষ তৈরি করছে। ভারতের অখণ্ডতা তো ভারতের কাছে একটা রেড লাইন, কিন্তু আমাদের এখানে অনেকে এগুলা মন্তব্য করছেন। মানে আমি বলছি, দুই তরফেই সম্পর্ক খারাপের জন্য যেন একটা মহল চেষ্টা করছে, এবং উদ্বেগের ব্যাপার হলো তারা অনেকটা সফল। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করে বাংলাদেশের সংক্ষুব্ধরা। এই ঘটনার পর চট্টগ্রামে ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করার ঘোষণা দেয় ভারত। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। উত্তরের অপর জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস। একই সময় সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কিছুটা বিপাকে পড়েছে যমুনা পাড়ের মানুষেরা। এছাড়া চুয়াডাঙ্গায় 11.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। পটুয়াখালীতে সকাল 9টায় সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর আলেপ্পোতে দেশটির সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সোমবার আলেপ্পোর সেইখান ও লায়রমুন গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় ভারী মেশিনগান ও মর্টার শেলের ব্যবহার হয়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকার চেকপোস্টে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় এসডিএফ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীটি। ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে ইইউ কাউন্সিল জানায়, মস্কোর ওপর আরও 6 মাস নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, যার মেয়াদ থাকবে আগামী বছরের 31শে জুলাই পর্যন্ত। নতুন সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল এবং কিছু পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর ও স্থানান্তরের নিষেধাজ্ঞা, সুইফট আর্থিক ব্যবস্থা থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে অপসারণ এবং ইইউ ক্রেমলিন সমর্থিত ডিসইনফরমেশন আউটলেটের সম্প্রচার কার্যক্রম ও লাইসেন্স স্থগিত করা। এছাড়া পৃথকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নাগরিক সমাজ ও বিরোধী ব্যক্তিদের দমনপীড়নে ভূমিকা রাখার জন্য 2 জন রাশিয়ান বিচারিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন মস্কো সিটি কোর্টের বিচারক দিমিট্রি গোর্দিভ এবং প্রসিকিউটর লিউরিমিল মালান্দিনা। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করল স্পেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তাদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। তৃতীয় থেকে পঞ্চম স্থানেও পরিবর্তন আসেনি। 3-এ ফ্রান্স, 4-এ ইংল্যান্ড ও 5-এ ব্রাজিল। এক ধাপ পরেই ষষ্ঠ স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী 180 নম্বরেই আছে বাংলাদেশ। 2025 সালের এপ্রিলে 2 ধাপ এগিয়ে 183তম স্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আরও 3 বার র্যাঙ্কিং হালনাগাদ করে ফিফা। এ সময়ে 2 বার 184তম, একবার 183তম অবস্থানে ছিল বাংলাদেশ। 26শে ডিসেম্বর শুরু হবে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। তার আগে 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোটের কারণে অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়নের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ স্পিনার টড মার্ফিকে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও খেলবেন না এই টেস্টে। পিঠের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বিশ্রামে রাখা হয়েছে। কামিন্সের জায়গায় অজি দলে ফেরানো হয়েছে ঝাই রিচার্ডসনকে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।